নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলিন। আজকে স্টার নিউজ করা আলাপে আমাদের বিষয় নির্ধারণ করেছে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব কতটুকু। আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব রাহিদ এজাজ, কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, এবং আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আমরা যেহেতু নির্ধারণ করেছি বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব কতটুকু, সেটি নিয়ে কথা বলবো। শুরুতেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ। ভৌগোলিক অবস্থান, সীমান্ত, বাস্তবতা এবং নিরাপত্তা, এসব কারণে ভারতের জন্য বাংলাদেশ নামটা যতটুকু প্রাসঙ্গিক, বাংলাদেশের জন্য ভারতের নামটা ঠিক ততটুকুই প্রাসঙ্গিক। রাহিদ এজাজ, আপনি যদি শুরুটা করেন, যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভাব, সেটি কি আসলেই রয়েছে, নাকি এটা নিয়ে চর্চা বেশি হয়ে থাকে সব সময়? ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নতুন চ্যানেল হিসেবে আপনাদের জন্য শুভকামনা। যেটা আজকের অনুষ্ঠানের শিরোনাম, যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব এবং প্রভাব, সেটা কতটা ফ্যাক্ট, কতটা পারসেপশন, আমি যদি ভুল না বুঝি আপনি এভাবে প্রশ্নটা ফ্রেম করছেন। আমি যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 5 দশকের রাজনৈতিক পরিষদ দেখি, মোরলেস কিন্তু আমাদের রাজনীতিতে ইন্ডিয়া একটা বড় ফ্যাক্টর। আর 24-এর 5ই অগস্টের পর তো সেটা অন্য একটা মাত্রায় যেটা দেখা দিয়েছে, এবং আমরা আলোচনায় যেমন আছি, দর্শকরা যারা সেটে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের মোরলেস সবাই জানবেন যে সময়ের যে পর্বের কথা বলছি, 5ই অগস্ট 24-এর পর থেকে সম্পর্কের এমন টানাপোড়েন, তিক্ততা অতীতে কখনো ঘটেনি। উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। আমরা ভৌগোলিকভাবে ভারতের পাশে অবস্থান করি, অর্থাৎ ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, বাংলাদেশ অর্থাৎ আয়তনের দিক থেকে যদি ছোট প্রতিবেশী, কিন্তু প্রভাব বলেন, চর্চা বলেন, এগুলো সবটাই আছে। এবং আমি যদি এভাবে বলি যে 5ই অগস্টের পর সেটা নতুন একটা মাত্রা পেয়েছে। আর যেটা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, এই তিক্ততার কারণে, টানাপোড়েনের কারণে গত 17-18 মাস ধরে যা আলোপ আলোচনা হচ্ছে জনপরিসরে, এবং নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতে না আসতেই সেটা কিন্তু আরও বেড়েছে। আমরা যদি আজকে দেখি, সোশ্যাল মিডিয়ায় বিকাল থেকে কয়েকটা পোস্ট দেখছিলাম, তর্ক বিতর্ক চলছিল, যে এমন দেওয়া হচ্ছে যে বিএনপির নেতারা কবার ভারতে গেছেন, ভারতের সাথে তাদের যুক্ততা কী। এবং কিছুদিন আগে যদি বলি, এটা একটা তুলনামূলক কম্প্যারিজনটা দেওয়া যেতেই পারে। নিশ্চয়ই আমরা দেখেছি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট, যেখানে কয়েকজন সাংবাদিকদের সাথে মার্কিন এক কূটনীতিকের আলাপচারিত হয়েছিল অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড মানেই হচ্ছে যেটা প্রকাশ করা যাবে, ফাঁস হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র জামাতের দিকে হেলে পড়েছে, এতে করে ওয়াশিংটন এবং দিল্লির যে পার্টনারশিপ সেটাতে আঁচড় পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, আপনি যে প্রভাবের কথাটা বলছেন, এটা যেমন চর্চা, আবার এটা বাস্তবতাটাও আছে। এবং যে সরকার মাত্রা যোগ করেছে, নতুন মাত্রা যোগ করেছে, এটাই বলছি। গত 15 বছরের, অর্থাৎ 2009 থেকে 24-এর 4 অগস্ট পর্যন্ত যে সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, সেখানে ভারতের একচ্ছত্র সমর্থন ছিল। আমরা যদি বলি 14-তে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে একতরফা নির্বাচন। সেখানে ভারতের ভূমিকা কি, এটা আমাদের কারো অজানা নয়। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব ঢাকা সফরে এসেছিলেন, জাতীয় পার্টি থাকবে কি থাকবে না তাকে রাজি কারণে, সেখানে তাদের আমরা সরাসরি হস্তক্ষেপ দেখেছি। 18-তে যে নির্বাচন, সেখানেও ধারণা করা হয় রাতের ভোট, ব্যালট বক্স ভরে দেওয়া হয়েছিল। সেই যে আলোচনা, সেই নির্বাচনে ভারতের সমর্থনের কথা বলা হয়। ভারতের সাথে পরে চীনও যুক্ত হয়েছিল। আর 24-এর ইলেকশন, যেটাকে আমি এবং দামি নির্বাচন, সেখানেও কিন্তু সমর্থন। অর্থাৎ 3 জায়গাতেই যেটা বলা হচ্ছে, এটা তার কোনো গোপন কিছু নয়, ভারতের সমর্থন পুরো সময়টাই জুড়েই ছিল। তো ছিল বলেই আমরা যদি দেখি যে আপনি বলছেন কোন মাত্রা যুক্ত হয়েছে, মাত্রাটা হচ্ছে ভারতের প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আমরা অগাস্টের পর অনেক বেশি মাত্রায় দেখছি। আবার নির্বাচন যখন ঘনিয়ে আসছে,
গত 2-4 মাস আগে যেটা কম ছিল, যত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি যে ভারত ফ্যাক্টরটা এখন আলোচনায় আসছে। একদল যখন আরেক দলকে বলবে তার সাথে ভারতের যুক্ততা আছে, সমর্থন আছে, তো সেটি ভোটের মাঠে তো অবশ্যই এই কার্ডটা কাজ করে। এবং অতীতে বিভিন্ন সময় আমি যে 15 বছর বললাম, এর আগে যদি আমরা ইতিহাসে দেখি এই ফ্যাক্টরটা কার্ডটা কিন্তু কাজ করে বাংলাদেশের পলিটিক্সে। আচ্ছা, ধন্যবাদ রাহিদ এজাজ। আমি আমিনা মহসিন আপনার কাছে যেতে চাই। যেমনটা বলছিলেন যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে 24-এর 5ই আগস্টের পর থেকে। তো ভারতের সমর্থন একটা ছিল আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারের উপর, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সময়ের সাথে সাথে ভারতের প্রভাব বাংলাদেশের উপর কি বেড়েছে না কমেছে, না কোন দিকে গিয়েছে বলে আপনার মনে হয়? এবং সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেটি কি শুধুমাত্রই তারা কি বাংলাদেশের সরকারের সাথে সব সময় সম্পর্কিত, নাকি দেশের মানুষের সাথেও তাদের যোগসূত্র রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি প্রশ্নটা আমার কাছে সরাসরি যদি আমি ধরে নিই, আপনি বলছেন সময়ের সাথে সাথে প্রভাবটা বেড়েছে না কমেছে, এই ধরনের নাকি ভিন্ন কোনো দিকে চলে গেছে, সেই বিষয়টা যদি পরিষ্কার করেন। দেখুন, যখন রাহিদ বলছে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, এবং এই মুহূর্তে ভারতের উদ্বেগের কারণ কি? কারণ ভারত মনে করছে যে তাদের প্রভাবটা কমে যাচ্ছে বাংলাদেশের উপরে। সেই জায়গাটার থেকেই কিন্তু ভারতের উদ্বেগের কারণগুলো সৃষ্টি হচ্ছে। কিন্তু তার আগে আমি একটুখানি আলোচনায় যেতে চাই। যখন আপনি বলছিলেন চর্চার কথা, দেখেন ভারত ন্যারেটিভসগুলো বা যে বয়ানগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে 71-এর পরে বাংলাদেশে যেরকম একটা নতুন জেনারেশন এসেছে, ভারতেও কিন্তু একটা নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে। এবং আমি যদি প্রেক্ষাপটটাকে আরেকটু বাড়াই, সেখানে আপনি দেখবেন যে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন, সেটা ছড়াছড়ি। রাহিদ পয়েন্ট আউট করছিল ফেসবুকের কথা। এখন এমন একটা জায়গায় চলে আসছে যে সম্পর্কগুলো না শুধু রাষ্ট্রের মধ্যে সীমিত থাকছে না, সোশ্যাল মিডিয়া, মানে একটা সময় আমরা বলতাম ফরেন পলিসি আমাদের মানে পলিসি মেকার্সদের হাতে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া এমনভাবে ফেক নিউজ, ডিসইনফরমেশন এগুলোকে ছড়াচ্ছে যেটা সম্পর্ককে প্রভাবিত করছে। শুধু তা না, বরঞ্চ একটা পারসেপশনও তৈরি করে দিচ্ছে। এবং আমরা যখনই ফরেন পলিসির কথা বলি বা দ্বিপাক্ষীয় বলেন, মাল্টিলেটারাল সম্পর্কগুলো বলেন, সেগুলোর কথা বলি, সেখানে কিন্তু পারসেপশনটা বা আমার জনগণ কী ভাবছে সেটা কিন্তু ম্যাটার করে। ফরেন পলিসির তো ধরেন আমরা এটাকে বলে থাকি ইট ইজ অ্যান এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। সো যারা রাজনীতিবিদ যারা আছে, যারা ক্ষমতায় আছে, এটা ভারতে হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, তারা এই ইমোশনসগুলোকে কাজে লাগায়। সো আমার এখন ফরেন পলিসি ইজ নো লঙ্গার যে আমি শুধু ফরেন মিনিস্ট্রির ভেতরে বসে থেকে আমি কথা বলছি বা আমি ফর্মুলেট করছি এবং বাইরের জনগণ এটা নিয়ে কোনো কিছু জানছে না বা জানার তাদের আগ্রহ নেই। এবং বাংলাদেশের ক্ষেত্রে এত বেশি মানে মানুষের মানে ভারত চর্চাটা কেন হচ্ছে এবং ভারতেও কেন এত বাংলাদেশ চর্চা হচ্ছে, কারণ ভারত ইন আ ওয়ে, আমি যদি এটা সহজ ভাষায় বলি, দে ইনট্রুডেড ইনটু আর ডোমেস্টিক পলিটিক্স। আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতি আছে তার ভেতরে তারা একেবারে ভীষণভাবে নাক গলিয়ে ফেলেছিল। এবং এটা আজকে না, এটা স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি যে তারা, বিকজ আমাদের স্বাধীনতার যুদ্ধের যদি আপনি বা লিবারেশন মুভমেন্ট বলেন বা স্বাধীনতা যুদ্ধটা দেখেন, সেখানে আমরা তো অস্বীকার করতে পারি না ভারতের একটা বিরাট। আপনি বলছেন 71 পরবর্তী সময়গুলোতে সবসময় ভারতের একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে। আমি সে কথাটা বলছি না, আমি বলছি ভারতে একটা রোল ছিল। দেখেন, রোল এবং প্রভাব দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। মানে একটা ভূমিকা ছিল এবং ভারত আমাদের জন্য একটা ফ্যাক্টর ছিল। কিন্তু জিনিসটা হলো গত 15 বছরে একটা প্রভাব এসে গেছিল, যেখানে ধরেন এটা আপনি আমাকে প্রশ্ন করার সময় বলছিলেন যে এটা কি জনগণের সাথে সম্পর্ক না সরকারের সাথে সম্পর্ক। এই গত 15-16 বছরে, কিন্তু 15 তো না, আমি ধরেন ইন্টারিম রেজিমকে যদি বাদ দিই তার আগের সময়টাকে আমি ধরছি, এটা তাদের সরকারের সাথে সম্পর্ক হয়ে গেছিলো। সরকারের চাইতেও বেশি একটা পার্টির সাথে সম্পর্ক হয়ে গেছিলো কিংবা ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে গেছিলো। না হলে দেখেন এমন কি হতে পারে যে এক দলের নেতারা বলছে যে আমি ভারতের ক্যান্ডিডেট, এটা কি কখনো কেউ বলতে পারে?
বা ধরেন একদম ক্ষমতায় যারা মানে উচ্চ পদে আছে তারা বলছে যে ভারতকে আমরা মানে বুঝিয়ে দিয়েছি। ভারত থেকে অ্যাপ্রুভ না করলে তো অনেক সময় অনেক নেতার আসার সুযোগও থাকতো না, এমন ঘটনাও তো ঘটেছে। কোনটা? এবং দেখা যেত ভারতের অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় অনেক নেতাদের কাজ সেই করতে কথাটাই হয়েছে। বলছি যে সেই জায়গাটাইতেই আমি বলছি যে এটা একেবারেই ধরেন মানে আপনার দেখেন আমাদেরকে কতগুলো শব্দ বা ক্যাটাগরি নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। একটা হলো রোল, একটা ভূমিকা, একটা হলো প্রভাব। তো প্রভাবটা বেড়ে গেছিল। এখন যেটা হয়েছে আপনি ইন্টারিম মানে জুলাই পরবর্তী সময় সেটারই আমরা একটা আউটবার্স্ট বা একটা প্রচণ্ডভাবে একটা রিয়াকশন দেখেছি। কারণ জনগণ মানে পার্টিকুলারলি ইউথ কম্পোনেন্ট, যেটা আমরা ধরে নিচ্ছি যে সামনে নির্বাচনে নারীরা এবং ইউথদের একটা বড় ভূমিকা আসবে, তাদের মধ্যে এই ধরনের এই যারা 3টা নির্বাচনে ভোটই দিতে পারেনি তাদের মাথায় এটা ঢুকেই গেছে যে ভারত এবং যে ধরনের ন্যারেটিভগুলো আমাদের রাজনীতিবিদরা তৈরি করেছিল সেটার জন্য ভারতও অনেকটা দায়ী। এবং এটাও আমি এখানে বলতে আমার দ্বিধা নেই যে আমাকে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক ভারতীয়, কারণ আমাদের তো ধরেন আমরাও তো ওদের বিশ্লেষণ শুনি বা ওদের লেখালেখি পড়ি, ওরাও আমাদেরগুলো শুনে, তারা এই কথাটাও বলেছে যে যে দল সে সময় ক্ষমতায় ছিল ওরা হয়তো ভারতকে অতিমাত্রায় ব্যবহার করেছে। কিন্তু আমরাও তো নিজেরা বিভিন্ন সভা সেমিনারে ভারতে গেছি, তাদের মিডিয়া দেখি, তাদের মধ্যেও একটা মানে ধরেন এই ন্যারেটিভটা ওদের মধ্যে আছে যে তারা আমাদেরকে স্বাধীন করেছে এবং আমরা অকৃতজ্ঞ। এই ধরনেরও ন্যারেটিভসগুলো তৈরি হয়েছে। সো এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় সরে আসার সময় হয়েছে এবং প্রভাবটা মানে লেটস সি মানে দেখেন এগুলা বলা পরে আমি এটাও মনে করি যে ভারতে অনেকে আছে যারা মনে করে যে আমাদের 71 থেকে এগিয়ে যাওয়া উচিত। আমরা কখনোই 71কে ভুলবো না এবং ভারতের যে মানে অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। বাট আই থিঙ্ক এইটাও বা ভারতীয় রাজনীতিবিদদের উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আমরা যেমনভাবে তাদের গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ট্রানজিশনসগুলো অ্যাকসেপ্ট করে নিই, তাদেরও কিন্তু সেটাকে শ্রদ্ধা করতে হবে এবং সবসময় তাদের পছন্দসই সরকার বা ব্যক্তি যে ক্ষমতায় থাকবে তা না। বাট হ্যাভিং সেড দ্যাট আমি এটাও ফিল করি দ্যাট আমাদের যারাই ক্ষমতায় আসবে তারা অ্যান্টি ইন্ডিয়া কার্ড অহেতু প্লে করার কোনো দরকার নেই। ফরেন পলিসি ইজ নট রান বাই ইমোশন। জি, ধন্যবাদ আমেনা মহসিন। আমি আসতে চাই রাহিদ ইজাজ আপনার কাছে। যেমনটা বলছিলেন আমেনা মহসিন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে ভারত সবসময় সরকারের সাথেই সম্পর্ক রাখে যে এবং দেখা যায় যে মানুষকে হয়তো বা খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি। তো সাধারণ মানুষের সাথে এই যে তাদের যোগসূত্র স্থাপনে কিছুটা তারা ব্যর্থ। অন্তর্বর্তী সরকারের সাথে আমরা এবার দেখলাম যে একটু ব্যতিক্রম, ভারতের টানাপোড়েন খুব স্পষ্ট। নতুন সরকার আসলে এটি পরিবর্তন হবে বলে মনে করেন কিনা, নাকি কোন দল ক্ষমতায় আসবে তার উপর আসলে নির্ভর করবে সম্পর্ক কেমন হতে যাচ্ছে ভারতের সাথে আমাদের? ধন্যবাদ। আপনি প্রফেসর আমেনা মহসিনকে যে প্রশ্নটা করেছিলেন এটার কিছুটা উত্তর হয়তো আমার প্রশ্নের সাথে রিলেটেড, তো আমি হয়তো কিছুটা টাচ করব। যে আমি যদি শুরুটা এভাবে করি যে যেমন আমরা তো একটা জানি একটা টার্ম গত 10 বছরে অনেক বেশি, 15 বছর না বললেও 8 বছর 10 বছরে, সেটা কি সম্পর্কের সোনালী অধ্যায়, যেটা আপনার প্রশ্নের সাথে মিলে যায়। তো সম্পর্কের সোনালী অধ্যায়টা কি সরকারের সাথে, দলের সাথে, না মানুষের সাথে? এবং বিভিন্ন সময় দেখা গেছে এই যে সোনালী অধ্যায়টা, সম্পর্কটা মোর অর লেস কিন্তু একটা দলের সঙ্গে। যেমন আমি যদি আরেকটু পেছনে ফিরে তাকাই, আমরা জানি যে 71-71-এ এদিকে আওয়ামী লীগ, ওদিকে কংগ্রেস, ঐতিহাসিক একটা সম্পর্ক ছিল, এক ধরনের লিগেসি ছিল কংগ্রেস এবং আওয়ামী লীগের। এবং নিশ্চয় আমাদের ভুলে যাওয়ার কথা না, 14 সালের জানুয়ারিতে আমাদের নির্বাচন হলো, একতরফা নির্বাচন, মে জুনে ভারতে হলো। তখন ক্ষমতার যখন পালাবদল ঘটলো, নিশ্চয় আমাদের মনে আছে, আমাদের তখনকার বিরোধী শিবিরে এক ধরনের উল্লাস ছিল যে কংগ্রেসের বিদায় হয়েছে, বিজেপি এসছে, তাহলে বিজেপি আসলে নিশ্চয়ই কংগ্রেস আওয়ামী লীগের যেই সম্পর্ক সমীকরণ সেটা কেটে যাবে। খুব অবাক হয়ে দেখলাম, এ নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম, যেটা তখন কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সমালোচনা করেছিলেন। লেখাটা একটু কি বলবো, একটু অ্যানালিটিক্যাল, একটু ভবিষ্যতের দিক ইঙ্গিত করে, যে ক্ষমতায় যেই থাকুক বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্টের মধ্যে যে রিলেশন, পার্টিকুলারলি সিকিউরিটি কনটেক্সটে, সেটা পাল্টাবে না। এবং 14 পর দেখেছি বিজেপি তো ছিল,
তো বিজেপি থাকার পরও তো কংগ্রেস আওয়ামী লীগের যে সমীকরণ, বাংলাদেশের ক্ষমতার ক্ষেত্রেও এটি প্রযোজ্য কিনা নাকি শুধু প্রযোজ্য কিনা ভারতের ক্ষেত্রে? ভারতের ক্ষেত্রে ভারতের এস্টাবলিশমেন্ট মনে করেছে যে তাদের ইন্টারেস্টটা অনেক বেশি সার্ভ হবে যদি আওয়ামী লীগ সরকার থাকে, তাই তো হয়েছিল। তো এখানে আবার তার মানে হচ্ছে কি, আমাকে যদি বলেন এক কথায় বলতে গেলে সরকার টু সরকার এটা ছিল। আবার আমরা যদি দেখি আমাদের ভারতের সাথে ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি অনেক দিকে মিল আছে, এটা শত শত বৎসরের। আমরা যদি দেখি ভারত পরিসংখ্যান যেটা বলে সবচেয়ে বেশি ভিসা দেওয়া হয়েছে বাংলাদেশের মিশন থেকে 12 লাখ 14 লাখ পর্যন্ত ছাড়িয়ে গেছে। তার মানে বিপুল সংখ্যক লোক ভারতে যাচ্ছে, সেটা চিকিৎসা করতে যাচ্ছে, পড়াশোনার জন্য যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কনফারেন্সে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, এবং সেটিতে এমন না যে বিনা পয়সায় হয়ে যাচ্ছে। তার মানে এখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, এবং বাংলাদেশ ভারতের যেই রেমিটেন্স আয় হয়, তে রেমিটেন্স যেসব সোর্স থেকে, সোর্স কান্ট্রি থেকে হয়, সেখানে বরাবরই বাংলাদেশ উপরের সারিতে থাকতো, টপ 5-এর মধ্যে। তার মানে এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় কাজ করেন, এবং সেই ভারতীয়রা কিন্তু হোয়াইট কালার জব, অর্থাৎ বিশেষায়িত জবে। তার মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সে সুফল পাচ্ছে। এখন এই যে বললাম যে সম্পর্কটা মোর অর লেস সরকার টু সরকারের বেশি ঘনিষ্ঠতা, হৃদ্যতা ছিল। যদি তাই না হয়, আমি যে বললাম মাত্রা, যে প্রশ্নটা আপনি আমাকে একাধিকবার করেছেন, মাত্রার কথাটা বলছি, এই পরিবর্তনের পরপরই জনপরিসরে এখন অনেক বেশি করে ভারত কি কয় এবং ভারত নিয়ে প্রশ্নগুলো উঠছে। প্রশ্নটা কেন উঠছে? প্রতিবেশী দেশ, অনেক কিছুতে মিল আছে, কিন্তু পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা মর্যাদাটা চাই, আমরা সম্মানটা চাই। সেটি যদি পেতাম তাহলে এই প্রশ্নগুলোতেও এখন যত বেশি করে আসছে সেটিতে আসতো না, 1 নম্বর। পাশাপাশি এটাও বুঝতে হবে, বিগত যে সরকার ছিল, যারা ফেসিবাদ বলছি, ফেসিস সরকার, স্বৈরাচারী সরকার, যে নামে আপনি অভিহিত করুন কিনা, ভিন্ন মতের চর্চার কিন্তু সুযোগ ছিল না, সমালোচনা করা যেত না, প্রশ্ন তোলা যেত না। ভারতের প্রধানমন্ত্রী এসছেন, রাস্তায় রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, এটি কিন্তু নজিরবিহীন ঘটনা। অর্থাৎ মানুষের ক্ষোভ ছিল, ক্ষোভটা এজন্যই ছিল যে বাংলাদেশের রাজনীতিতে এই যে পরিবর্তন হওয়া না হওয়া, এর সাথে ভারত জুড়ে গেছে, যেটা আপনি আমাদের ইনট্রুশন দেশের বললেন, পাশে ডোমেস্টিক পলিটিক্স। বড় একটি দেশ, এই কারণেই কি এই প্রভাবটা বেশি পড়েছে বলে মনে করেন? ইন্টারফারেন্সের কথাটা আমেনা আপা বললেন যে গত 15 বছরে আমরা ইতিহাসে আগেও চড়াই উত্তরায়ের মধ্যে দেখেছি, কিন্তু গত 15 বছর একেবারে নজিরবিহীন। এবং নজিরবিহীন বলে শুধু বাংলাদেশই নয়, আমরা নিশ্চয়ই জানি নেপালের ক্ষেত্রে সেটা হয়েছে, ভারতকে নিয়ে মালদ্বীপে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, মালদ্বীপ নয়, আমি তুলনা দেখাচ্ছি শুধু, এখানে নয় তো। উনি মামেন আপা বলছেন না, ইন্ট্রুডেড ইন্টু আওয়ার ডোমেস্টিক পলিটিক্স, এবং এই সময়টাতে হয়েছে। তো কাজেই আমি স্ট্রেট ওয়েতে অনেক লম্বা সময় নিয়ে ফেললাম। পরিবর্তনের কথাটা বলছেন গত 17-18 মাসে, কেন নয়? কারণ অন্তর্বর্তী যে সরকারটা এসছে সেটি অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা সরকার, সেখানে জনগণের চাওয়া পাওয়াটাকে অনেক বেশি গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জনগণের যে বিষয়গুলো নিয়ে উচ্চকিত আছেন সেটিতেই তারা হয়তো বেশি। নতুন সরকার আসলে এখন একটা কথা আমি যদি বলি, আবার একটু ইতিহাসের দিকে ফিরে যাই, আপনার নিশ্চয় মনে আছে বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 থেকে 2006 সম্পর্কটা দুই প্রতিবেশী খুব স্মুথ ছিল না, যথেষ্ট উঠানামার মধ্যে ছিল। কিন্তু 2007 থেকে 2008-এর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন কিন্তু একটা ব্রিদিং স্পেস পেয়েছিল দুই প্রতিবেশীর সম্পর্ক উন্নয়নে। তো ওই যে বললাম, সেই ব্রিদিং স্পেসটা আপনি সেটা 12 মাস, 6 মাস নাকি 24 মাস প্রশ্ন করতেই পারেন, কিন্তু একটা তো ব্রিদিং স্পেস ছিল। এই যে এখন সম্পর্কটা যত তিক্ততার জায়গা আছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, নির্বাচন হয়ে সাথে সাথেই কি এই তিক্ততা থেকে একেবারে মধুর সম্পর্ক হয়ে যাবে? এটা কি আসলে সম্ভব? এটা কি বাস্তব? নিশ্চয়ই সেটা বাস্তব না। কিন্তু এই তিক্ততা দূর করতে হলে, সন্দেহ অবিশ্বাস দূর কাটাতে হলে, এবং একটু আগে যে কথাটা বলছি, বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেটা চাইছে যে পারস্পরিক শ্রদ্ধা সম্মান, সেই জায়গাটা যদি ভারত দেয় এবং সন্দেহ অবিশ্বাস সেটি যদি দূর হয়, তাহলে আমি মনে করি এখন যে তিক্ততা আছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব। আরেকটা জিনিস যোগ করতে চাই, আমেনা আপা বলছিলেন যে 71 ইস্যুতে ভারতের স্ট্যান্ড হচ্ছে এরকম যে তারা এই দেশটা স্বাধীন করেছে, আমাদের আসলে ভূমিকা ছিল না। এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চান কিনা? জি, মানে তারা একটা মুখ্য ভূমিকা পালন করেছে, এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। আমেনা আপু যে কথাটা বলছিলেন, বারবার এই প্রসঙ্গটা যখন 71 এলেই, এবং আমরা অতীতে
জনপরিসরে এটি নিয়ে আলোচনা সমালোচনাও আছে যে ৭১-এ ভারতের রোলকে কেউ অস্বীকার করে না, কিন্তু তার মানে এই নয় যে পুরো স্বাধীনতাটা এককভাবে তারা করেছে। বাংলাদেশের আপামর শ্রেণী পেশা মিলে বিভিন্ন মানুষ, নেতৃত্বদারী সংগঠন আওয়ামী লীগ থাকলেও সেখানে কিন্তু সাধারণ মানুষ যোগ দিয়েছে, মুক্তিযোদ্ধারা যোগ দিয়েছে। তো সেখানে প্রতিবেশী হিসেবে ভারত দাবি করে থাকেন। আমরা যদি ইতিহাসে দেখি, বইপত্রে দেখি, সিনেমায় দেখি, তাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখায়। আমেনা আপা, আমি যদি ভুল না করি, আমেনা আপা হয়তো রিপ্রেজেন্ট করে থাকেন। প্রশ্নটা হচ্ছে ওখানে, কারণ ইতিহাসকে আপনার নির্মোহভাবে, খুব নৈর্ব্যক্তিকভাবে তুলে ধরা উচিত। আপনি আপনার যে রোলটা প্লে করেছিলেন খুব ভালো কথা, তাই বলে আপনি আপনার ভূমিকা পালন করেছেন বলে পুরোটার কৃতিত্ব আপনি নিতে পারেন কিনা, নেওয়ার সুযোগ আছে কিনা, যৌক্তিক কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। আর যে কথাটা বলছিলাম একটু আগে, যে আর্গুমেন্টটা আপনার গত ১৫ বছরে, বিশেষ করে ১৪-র পরে এই স্পেসটা অনেক বেশি শ্রিঙ্ক হয়ে গেছে, যে ভিন্ন মতের চর্চাই ছিল না বাংলাদেশে, কণ্ঠরোধ করা হতো যে আপনি ভিন্ন একটা মত দিচ্ছেন মানে আপনি শত্রু হয়ে গেছেন, আপনাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তো এই যে মানুষের আজকের সময়ে এসে আপনি কণ্ঠ রোধ করবেন, ভিন্ন মতের চর্চা করতে দিবেন না, এইটা করে যে আপনি পার পেয়ে যাবেন এটার সুযোগ নেই। এবং ২০২৪-এর ৫ই অগস্ট বাংলাদেশ একটা নজির করেছে এবং অনেক মূল্য দিতে হয়েছে এই অভ্যুত্থানে। কাজেই অতীতে যেভাবে হয়েছে সামনের দিনেও আপনি সেভাবে করবেন, পার পাবেন, এমনটা যদি কেউ ভেবে থাকেন, আমি মনে করি সেটা খুব অবাস্তব একটা অলীক চিন্তার মধ্যেই আবর্তিত হওয়া। জি, বুঝতে পেরেছি। রাহিদ ইজাজ, আমি আবারও আসবো একটু পরে আপনার কাছে। আমিনা মোহসিন, আপনার কাছে আসতে চাই যে আমাদের 3 দিকে ভারত ঘেরা এই যে ভৌগোলিক অবস্থান, এর কারণে কি সারা জীবনই সব সময় আমাদের দেশ ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে? দেখুন, দেখেন, আমরা জিওগ্রাফিটাকে না, আপনি কিভাবে নিয়েছেন, আপনি এটাকে আপনার ফেভারে নিয়ে আসতে পারেন, আবার আপনি এটার ভিকটিম হিসেবেও নিজেকে দেখতে পারেন। সেখানে না দুটো উপাদান খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ। একটা হলো যে যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকার কতটুকু জনগণের সমর্থন নিয়ে আছে, কতটুকু তার ক্রেডিবিলিটি আছে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে। আর দ্বিতীয় জায়গাটা হলো জনগণ, মানে আপনি জনগণদের সেই জায়গাটা, যে জনগণ কি মানে আপনি কতটুকু তাদেরকে আস্থা নিয়ে এগুচ্ছেন, মানে আপনি ডোমেস্টিক ফ্রন্টগুলো যদি, এবং আমি যদি সোজা কথা বলি, আপনি গভর্নেন্সটা ঠিক আছে, আপনি ইনস্টিটিউশনস ঠিক আছে, এবং পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা বেসিক কনসেনসাস আছে। দেখুন, রাহিদ একটা কথা বলছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যখন বিজেপি এসেছিল তখন একটা ধারণা করা হয়েছিল বাংলাদেশে যে হয়তো পলিসি শিফট হবে, কিন্তু আমরা দেখলাম তা তো হয়নি, একেবারেই হয়নি, বরঞ্চ বিকজ ওখানে একটা কন্টিনিউটি আমরা ফরেন পলিসিতে দেখতে পেরেছি। এবং আপনারা লক্ষ্য করবেন যে অপোজিশন পজিশন, তারা কিন্তু কতগুলো ইস্যুতে, কোর ইস্যুজে ওদের কনসেনসাস থাকে। আমাদের তো প্রবলেম হয়ে গেল কি, মানে আমরা স্বাধীনতার পর থেকে কোনো বেসিক মানে কোর ইস্যুজে যে প্রধান দলগুলো আছে তাদের মধ্যে আমরা কনসেনসাসগুলোই পাইনি, কোনো ধরনের কনসেনসাস বিল্ডিং তৈরি হয়নি, বা প্রাতিষ্ঠিকীকরণ যেটা আমরা বলি সেই জিনিসগুলো হয়নি আমাদের ফরেন পলিসিতে। এখন আমরা প্রাতিষ্ঠিকীকরণের কথা বলছিলেন, চাচ্ছিলেন কোনগুলো হওয়া উচিত ছিল, মানে ধরেন আমাদের ফরেন পলিসি মূল লক্ষ্য কি হবে। এখন নন অ্যালাইনমেন্ট, যেটা যে সবার প্রতি বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এটা ধরেন একটা গাইডিং বড় ফ্রেমওয়ার্ক হতে পারে, কিন্তু এর ভেতরে তো ধরেন আপনি কার দিকে বেশি যাচ্ছেন, কার দিকে কম যাচ্ছেন, কার উপরে এখন নির্ভর করছেন না করছেন, সেখানে তো ধরেন সেই সময় গত 15-16 বছর যদি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা মানে সঠিক থাকতো, তাহলে তো এই ধরনের ডিপেন্ডেন্স হয়তো সেই সরকারেরও মানে প্রয়োজন হতো না। সে তো তার সাথে অন্যান্য দলগুলো তো তাদের সাথে থাকতো, পার্লামেন্টে তো একটা ডিবেট হতো, তাই না? সেই জায়গাগুলো তো আমাদের কখনো তৈরি হয়নি যে পার্লামেন্টে একটা কিছু আমরা চুক্তি করে আসলাম, একটা যে ডিবেট হবে, সেগুলো কি কখনো তৈরি হয়েছে? মানে আমাদের ধরেন প্রত্যেকটা দলেরই কিন্তু একটা ফরেন পলিসি বা পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি থাকে, ওগুলোর মধ্যে কতটুকু ডিবেটস হয়। তারপরে
অনেক কিছু থাকে, ধরেন থিঙ্ক ট্যাঙ্কসদের সাথে, জার্নালিস্ট মিডিয়ার সাথে, রিসার্চার্সদের সাথে একটা অ্যালাইনমেন্ট থাকে, যে একটা একাডেমিয়া, রিসার্চার্স এবং পলিসির একটা অ্যালাইনমেন্ট থাকে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের কখনো হয়নি, যেটা ভারতে অনেকটা হয়েছে। আমরা ক্রিটিক করতে পারি ভারতকে অনেক জায়গায়, কিন্তু আমার মনে হয় আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করা দরকার, যে আমরা যা বলছি এখানে কি বলছি না বলছি, তা সরকার কি সেটা আমলে নিচ্ছে কিনা। এবং দেখেন, যেটা রাহিদ খুব রাইটলি পয়েন্ট আউট করছিল, গত 15-16 বছর, আমি 1 বছরটাকে বাদ দিয়ে বলছি, আমরা তো কিছু বলতেই পারিনি না। আপনি তো আমাদের তো সেই স্পেসটা ছিল না, সেই জায়গাগুলো তো আমাদেরকে দেখতে হবে। তো আমি যখন প্রাতিষ্ঠিকীকরণ বলছি, সেখানে এই জায়গাটাও যে আপনি সিজন ডিপ্লোম্যাটস দ্বারা কি আপনি ফরেন পলিসি পরিচালিত হচ্ছে কিনা, নাকি আপনি পলিটিক্যাল আপনার এজেন্ডা হিসাবে আপনি এগোচ্ছেন। মানে পলিটিক্যাল প্রত্যেকটা পার্টিরই এজেন্ডা থাকে, কিন্তু সেখানে একটা আমার জাতীয় স্বার্থটা কি, একটা লং টার্ম ভিশন বা স্ট্র্যাটেজি নিয়ে আমি এগোচ্ছি কিনা, সেই জায়গাগুলোর কথা আমি বলছি। এখন আপনি ভারতের উপরে ডিপেন্ডেন্সের কথা বলেন, সবসময় কি থাকবে? দেখেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু আগে থেকে অনেক বদলে গেছে। এটা কিন্তু কোনো এরকম, পৃথিবীটা এমন হয়ে গেছে যেখানে সীমানাগুলো কিন্তু অনেকটা, যে আমরা বলি না আগে একদম ল্যান্ড বর্ডার ছিল, ওখানে আটকানো। আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার কথা বলেছিলাম এবং মিডিয়ার কথা বলছিলাম, যে হাউ দে হ্যাভ পেনিট্রেটেড দ্য ডোমেইন অফ নট অনলি ফরেন পলিসি বাট পলিটিক্স। আপনি আমাদের নির্বাচনই দেখেন না, কীভাবে ফেক নিউজগুলো বা ডিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে এবং মানুষের পারসেপশনগুলো তৈরি হচ্ছে। সো এই সমস্ত ফ্যাক্টরসকে যদি আমরা আমলে নিই, এবং এটাও মাথায় রাখতে হবে বাংলাদেশ 17 কোটি উপরে মানুষের দেশ। সো আমি সবসময় এই কথা একটা বলি, দ্যাট বাংলাদেশ ইজ নট আ ডেমোগ্রাফি, ইজ নট আ পিস অফ কেক ফর এনিওয়ান, ইটস আ ডেমোগ্রাফিক থ্রেট। এবং আমাদের যে রাজনৈতিক কালচার, এখানে কিন্তু কেউ কখনো মানে এটা একটা নাইটমেয়ারের মতো। মানে থ্রেট কেন বলছেন? ডেমোগ্রাফিক থ্রেট বলছি কোনো বাইরের শক্তির জন্য। ডেমোগ্রাফিক থ্রেট বলছি যে আপনি এই শক্তিটাকে দমাতে পারবেন না। আমাদের রাজনৈতিক কালচারটা এমন যে এত, এবং আমরা দেখেন, আমরা কি সত্যি কথা বলতে কি, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা করেছি, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়াই। 3-3টা নির্বাচন যখন এরকম হয়ে গেল, আমরাই বলতাম যে হয়তো পুরো জাতিটা বা ইয়াং জেনারেশন ডিপলিটিসাইজড হয়ে গেছে, কর্পোরেট সেক্টরের দিকে ঝুঁকে গেছে, এবং একটা মানে রাজনীতির দিকে তারা খুব একটা কনসার্ন না। কিন্তু আমরা তো দেখলাম যে আমরা কেমন করে তারা উঠে দাঁড়ালো, তাই না? সো সেই জায়গাটাই বলছি, রাজনৈতিক একটা দেশের রাজনৈতিক কালচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে। আমার মনে হয় ভারতের একটা বিরাট ভুল ছিল যে তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকে ফ্যাক্টর ইন করেনি, এবং একটা যে ইন্টারজেনারেশনাল শিফট হয়ে আসছে সেই জিনিসটাকেও কিন্তু, মানে ধরেন আমি একটা নতুন জেনারেশন, আমরা যদি এই জেনারেশনের কথাটা ধরি, তাহলে একটা হোল জেনারেশনকে আমরা দেখেছি যে ভারতের পক্ষে হয়তো একটা সময়ে কাজ করেছে, আমি দেখেন সেই জায়গাটা না, দেখেন ফরেন পলিসি বলেন বা সোশ্যাল সায়েন্স এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যায় না। তখনও কিন্তু বিভিন্ন ধরনের স্কুলস ছিল। অনেকে মনে করেছে যে না, আমাদের ভারতের সাথেই করতে হবে। অনেকে ছিল যারা মনে করেছে যে মাল্টিলেটারালিজম, বায়োলেটারালিজমের জায়গায় মাল্টিলেটারালিজমের দিকে যেতে হবে, নাহলে আমরা সার্ক, তারপরে ধরেন ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় আমরা, কিন্তু আপনি কি দেখেন যে এই জেনারেশন আসলে সম্পূর্ণ অন্যদিকে যাচ্ছে, পুরোপুরি ভারত বিদ্বেষী, এরকম দেখেন কি? এই সময়টাতে সেটা আমরা লক্ষ্য করছি। সেই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলো থেকে যে মেসেজগুলো আসছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, গত 1 সপ্তাহ ধরে আমি দেখছি একটু টোন, রাহিদ কারেক্ট মি ইফ আই এম রং, আপনি আমার সাথে এগুলো ভালো জানেন, আমি তো খবরে শুনছি, মানে সেখানে মনে হচ্ছে যে তারা এখন ফিল করছে যে হ্যাঁ সামনে নির্বাচন, এবং দে কান্ট জাস্ট ওয়েপ আপ ইমোশনস। সেখানে তারা একটা ভারসাম্যর কথা বলছে, এবং বারবার এই কথাটাই সামনে আসছে, দ্যাট ভারত তো আমাদের প্রতিবেশী, এবং আমাদের ভারতের সাথে, উইচ ইজ দ্য ফ্যাক্ট, আমাদের তো ভারতকে নিয়েই চলতে হবে। সেই জন্য যে আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকবো, আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশ
মানে এই অঞ্চলে আরো অনেক দেশ আছে, তাদের সাথেও সম্পর্ক তারা বাংলাদেশ গড়ে তুলবে, বাংলাদেশ তার ফরেন পলিসি ডাইভার্সিফাই করবে, এবং আমরা একটা এক্সটেন্ডেড নেবারহুডের দিকে যাব। সাউথ ইস্ট এশিয়া আছে, ওয়েস্ট এশিয়া আছে, মিডল ইস্ট আছে, ইস্ট এশিয়া আছে, সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে ছড়িয়ে ফেলবো। জি, ধন্যবাদ ধন্যবাদ আমেনা মুসলিন। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। রাহিদ এজাজ, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমি যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি বিশ্লেষণ করা হয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কি দেখেন? আপনার কি মনে হয় যে যেভাবে করে ভারত বাংলাদেশের বিষয়গুলোকে উপস্থাপন করে এতে আসলে কার স্বার্থ প্রতিফলিত হয়? অন্তত দুই দেশের সুসম্পর্কের স্বার্থকে সেটা ক্যাটার করে না। স্টার্টিং ফ্রম 6 অগস্ট 2024, যেটা বলছেন আপনি, বোধহয় আপনি শুরুর সময় বলছিলেন যে দুই দেশের সম্পর্ক মানে একে অন্যের পরিপূরক, আমাদের কাছে গুরুত্বপূর্ণ তারা, তাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা। আমার নিজের অভিজ্ঞতাই বলি, আমি 2010 সালে জানুয়ারিতে শেখ হাসিনা যখন প্রথম স্ট্যান্ডঅ্যালোন বায়োলেটারালটা করেন, তখন অর্থাৎ ইন্ডিয়ার সাথে, সেটা ভারতে যান। এরপরে আরও 3টা আমি কাভার করার সুযোগ হয়েছে। আমাদের মিডিয়াতে সেটা কাগজ বলুন, টিভি বলুন, অনলাইন বলুন, যেভাবে কাভারেজটা দেওয়া হয়, ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া তো মূল কাগজ আমি কি বলবো, ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দু ইত্যাদি ইত্যাদি, সেখানে কতটা স্পেস পাচ্ছি বাংলাদেশের সরকার প্রধানের ভিজিট, সেটাও কিন্তু একটা প্যারামিটার যে আমরা কতটা গুরুত্ব পাচ্ছি। আবার আমি ওই বায়োলেটারাল ভিজিটের পরে যদি এই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাগুলো ভারতের মেইন স্ট্রিম মিডিয়া তো যেভাবে এসছে, সেই গুরুত্ব কি আমরা গত 15 বছরে পেয়েছিলাম? নিশ্চয়ই পাইনি। তো এই যে দেখার যে চোখটা, অর্থাৎ বড় এবং ছোট, আমরা একটা বড় প্রতিবেশী সেটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখছি, সেই তার নিকট প্রতিবেশী আয়তনে ছোট হোক, জনসংখ্যা কম হোক, কিন্তু গুরুত্বপূর্ণ তো যে 18 কোটি মানুষের একটা দেশ, যার 40% বেশি হচ্ছে তরুণ, যারা টেকনোলজিতে আগাচ্ছে, রেমিটেন্স, আরএমজির মতো দুটো খুব ভাইব্রেন্ট জিনিস দিয়ে এগোনো, এবং টেকনোলজির দিকে আস্তে আস্তে তার পোটেনশিয়ালিটি আছে। তো সেই নিকট প্রতিবেশী যারা মডারেট মুসলিম, সেই নিকট প্রতিবেশীকে যে শ্রদ্ধা সম্মানটুকু দেওয়া দরকার, সেটি যদি দেওয়া হতো, নিশ্চয়ই এতক্ষণ যে আমরা যে আলোচনা করছি, আরো কিছুক্ষণ আলোচনা করব, সেই আলোচনাটা তো আমরা অন্যভাবে করতে পারতাম। বারবার বলছি আমরা জনগণের চাইতে কথা বলছি, এক সরকারের সাথে আরেক সরকারের সম্পর্ক নিয়ে কথা বলছি। আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, ভারতের সাধারণ মানুষের কথা বলি, সোশ্যাল মিডিয়াতে খেলা ইস্যু বলেন, যে কোনো ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে অবশ্যই আমরা দেখি তাদের যে তিক্ত একটা বিরূপ একটা মন্তব্য আমরা হঠাৎ করে আমাদের চোখে আটকে যায়। তো সাধারণ মানুষের মধ্যে এই তিক্ততা ছড়িয়ে গেছে কিনা? তা তো গেছে, কারণ এই যে আপনি বলছিলেন অগাস্ট পরবর্তী সময়ে যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের বিস্তার, এটি তো শুধু এই ডিভাইস অনলাইনে সীমিত নয়। মেইন স্ট্রিম মিডিয়াকে আনফর্চুনেটলি দেখেছি মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। ধরেন এখন টেকনোলজির যুগে কি হয়, মানে সিরিয়াস জিনিসের চাইতে আমরা ভিউ, এঙ্গেজমেন্ট, হিট এগুলো নিয়ে মত্ত থাকি, নেশায় বুধ হয়ে থাকি। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তো দেখা গেছে তারা অল্টারনেটিভ মিডিয়ার চাইতে অনেক অনেক বেশি করে এই জিনিসগুলো ফেক নিউজের ফাঁদে পা দিয়েছে। শুনতে চাচ্ছে হয়তো, হ্যাঁ শুনতে চাচ্ছে বা তারাও শোনাতে চাচ্ছে। এই যে বললাম এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, তো সেই জিনিসটা আপনি তো সেটা ছড়িয়ে দিয়েছেন। ধরা যাক আমি 14 বছর পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হলো, ওইটা দেওয়ার সাথে সাথেই যখন এটার ব্যাপারে কেউ একটা নেগেটিভ কমেন্ট দেয়, তাকে আমাকে এই মেসেজ দেয় না যে আমি বা আপনি একটা পোস্ট দিচ্ছি, সেই পোস্টে অন্যজন এসে নেগেটিভ, খুব ডেরোগেটরি একটা কমেন্ট করলেন, তার মানে হচ্ছে কি সেই জিনিসটাকে, স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক নিয়েছে। যেমন ধরুন 15 বছর বাংলাদেশ ভারত সরকারি পরিসরে দুই সরকারের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে যত ঘনিষ্ঠতা ছিল, পাকিস্তানের সাথে ছিল ঠিক তার উল্টো। এখন এই পাকিস্তানের সাথে এতটা দূরত্ব, তিক্ততা যে তৈরি করা হলো, এটা কতটা বাস্তব, কতটা বাস্তব নয়, এই তিক্ততা আমরা জানি। অত্যন্ত খারাপ সম্পর্ক, একেবারেই
কোনো ভিজিট নেই, কিচ্ছু নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান জায়গায় আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিই তাহলে দেখা যাবে কিন্তু সেগুলো প্রশিক্ষণ বলুন, ব্যবসা বাণিজ্য হয়েছে, সীমিত পরিসরে হলো। তো এখন এক দেশের সাথে আপনি সম্পর্ক খারাপ করবেন বলে ওই শূন্যতা আরেকটা দেশ পূরণ করবে, তো এইভাবে তো আসলে চলে না। আপনি যে একটা যদি পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালো হয়, আমরা যদি সম্পর্ক উন্নয়নের দিকে যাই এখন, তাহলে আবার যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে দিকে যেতে থাকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের ফরেন পলিসি কি এরকম হওয়া উচিত কিনা, নাকি সবার সাথে সম্পর্ক ভালো রেখে আমাদের এগিয়ে যেতে হবে? আমাদের একটু বুঝতে হবে, কিন্তু উল্লম্ফন জিনিসটাই ভালো না। সম্পর্কটা খারাপ, সম্পর্কটা শীতল, আগে শীতল সম্পর্কটাকে রাতারাতি উষ্ণ হবে না, সেটাকে স্বাভাবিক করতে হবে। যে তিক্ততার যে সম্পর্কটাকে আপনার আগে স্বাভাবিক করবেন, তারপর আপনি ভাববেন সেটার মধ্যে ভালো করা যায় কিনা, ঘনিষ্ঠ হয় কিনা, আরো ঘনিষ্ঠ হয় কিনা। যেই সম্পর্কটা আপনার স্বাভাবিক নয় সেটিকে তো প্রথমে আবার স্বাভাবিক করতে হবে। ধরেন এই 17-18 মাসে ধরুন পাকিস্তানের সাথে অনেকগুলো সফর বিনিময় হয়েছে, পাকিস্তানের সাথে 14 বছর পরে ফ্লাইট চালু হয়েছে গতকাল থেকে। আমরা দেখছি শিপিং রুটে কিছু, সেটা কিন্তু পাকিস্তানের সাথে ডিরেক্ট নয়, দুবাই থেকে হয়ে আসছে। তো এগুলো করতে তো সময় লাগবে। আপনি হুট করে রাতারাতি 14 বছর হয়নি, আপনি সেটা ধরেন 14 দিনে 14 সপ্তাহে করতে পারবেন না, সেটার জন্য গ্রাউন্ডটা তৈরি করতে হবে। তো আপনি একটু আগে বলছিলেন আমাকে, আমার প্রশ্নটা যে পরিবর্তনের পরে এই যে তিক্ততা আছে, তিক্ততাটা কাটবে কিনা, সেটা কাটতে তো সময় নিবে। আর একটা জিনিস প্রাসঙ্গিকভাবে এসে যায়, আমরা যেটা দেখেছি গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সম্পর্ক বা ঘনিষ্ঠতা, সোনালী অধ্যায় যে নামে আপনি অভিহিত করুন, সেটি ভারতের সাথে ছিল। পাকিস্তানের সাথে তিক্ততার কথা বলছি। চীনের সাথে কি সম্পর্ক খারাপ ছিল? মোটেই না। চীনের সাথে যদি সম্পর্ক খারাপ থাকতোই, তারা কেন 2025 জানুয়ারিতে এসে ঘোষণা দেয় তাদের নেবারহুড পলিসিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ? ভারতের সাথে রাজনৈতিক পরিসরে অনেক বেশি ছিল, অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। রাজনৈতিক কারণে আসলে সম্পর্ক খারাপ ভালো নির্ভর করে কিনা? রাজনৈতিক কারণে তো অবশ্যই সেটা আছে, এটা তো পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। যেই সরকার যখন ক্ষমতায় আসে সেই ঠিক করে। দেখুন, আমি ইন্ডিয়া এবং চায়না দুটো পাশাপাশি রাখতে চাচ্ছি কেন? 14 পর্যন্ত আমরা যেটা দেখলাম ভারতের জিনিসটা প্রকাশ্য। আমরা যদি 18 ইলেকশনে দেখি, নিশ্চয় আপনারও মনে থাকার কথা, 18 নির্বাচনে শেখ হাসিনার বিজয় লাভের পর চাইনিজ অ্যাম্বাসেডর ক্রিস্টেলের নৌকা নিয়ে তাকে উপহার দিয়েছিলেন নির্বাচনের পরপর। তার মানে এই নৌকাটা তারা তো আগেই সংগ্রহ করে রেখেছিল। অর্থাৎ চীনকে এখানে আপনার বলতে হবে কিছুটা তাদের চিন্তাভাবনার সুদূর প্রসারে একটা দৃষ্টিভঙ্গি ছিল। আমি 2025 নেবারহুড পলিসিতে বাংলাদেশের ইম্পর্টেন্সের কথা এই জন্যই বলছি। আপনার নিশ্চয় মনে আছে 24-এ শেখ হাসিনা যখন বেইজিং ভিজিটে যান, তার ভিজিটের ঠিক আগ মুহূর্তে চায়না কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন আওয়ামী লীগের সাথে এবং কমিউনিস্ট পার্টি, চায়নার কমিউনিস্ট পার্টি বা সিপিসির একটা এমইউ আছে। কিন্তু আমরা 24-এর পরিবর্তনের পরে কি দেখছি, যে চীনের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সবগুলো দলের অন্তত একাধিকবার সফর বিনিময় হয়েছে। অর্থাৎ আমরা যদিও রাজনৈতিক পরিসরে ভারতের সাথে বাংলাদেশের সরকারের ঘনিষ্ঠতা অনেক বেশি দেখি, চীন তো সেখানে পিছিয়ে ছিল না। যদিও সে পিছিয়েই থাকতো, অগাস্ট থেকে জানুয়ারি মাত্র 4 মাসের মধ্যে কি আপনার তার পক্ষে ঘোষণা দেওয়া সম্ভব যে নেবারহুড পলিসিতে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ? নিশ্চয় সম্ভব না। এবং জানুয়ারিতে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার গিয়েছিলেন, মার্চ মাসে প্রফেসর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি সফর করেছিলেন। এবং এই সফরটা বাইল্যাটারাল হবে কি হবে না, এটা কিন্তু চীন খুব অল্প সময়ে সিদ্ধান্ত করেছিল। অর্থাৎ এই যে ভ্যাকুয়ামের কথা বলছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে তো চীন খুব স্মার্টলি কাজে লাগাচ্ছে। এই জন্য আমরা জানি আমাদের বড় বড় যত মেগা প্রজেক্ট আছে চায়না সেখানে যুক্ত আছে, ভবিষ্যতে আরও অনেক প্রজেক্টে যুক্ত থাকবে। কাজে এই যে ব্যবসা বাণিজ্য দিয়ে যে সম্পর্কটা ঘনিষ্ঠ করা, কাছে আসা, এই জিনিসগুলোকে কিন্তু চীন, আমি বলি, যথেষ্ট বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রশ্নটা দুজনের কাছেই থাকবে যে ভারতের সাথে সম্পর্ক না হয় একটু শীতলতা যাচ্ছে, কিন্তু অন্যান্য দেশের সাথে, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হওয়া উচিত? সম্প্রতি আপনি লক্ষ্য করে থাকবেন যে বেশ অনেকদিন ধরে অনেক দেশে আমাদের ভিসা জটিলতা হচ্ছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে ভিসা সংক্রান্ত বেশ জটিলতার কারণে অনেককেই ভিসা দেওয়া হচ্ছে না। এই বিষয়টিকে কিভাবে দেখেন? না, ভিসার সাথে সম্পর্ক খারাপের সাথে ধরেন ভারতের সাথে ভিসার যে সংকট, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেটি কিন্তু আলাদা। এখন এই শুধু
দক্ষিণ এশিয়ার দেশ না, আপনি যদি আমার মনে হয় এটা আরেকটু ওয়াইডেন করতে পারি, সেটা ইউরোপে হচ্ছে। ধরুন ইতালি, স্পেন সহ ইউরোপিয়ানের অনেক দেশে ঝামেলা হচ্ছে। সাম্প্রতিক সময় আমরা সিঙ্গাপুরের কথা জানি, ইউএইর কথা জানি। এটা ল অ্যান্ড অর্ডার সহ নানান কারণে হয়েছে গত 17-18 মাসে, এবং আমরা অর্থাৎ নিউজ রুমে আমরা যারা আমি আপনি যারা কাজ করি, আমরা কিন্তু রেগুলার এই কমপ্লেনটা শুনি যে ভিসা সংকট হচ্ছে, ভিসায় দেরি হচ্ছে, ভিসা দিতে যে রিয়াকশন টাইমটা থাকে সেই টাইমটা অনেক লম্বা হয়ে গেছে। এটার সাথে ল অ্যান্ড অর্ডার, আমাদের পাসপোর্টের মান ইত্যাদি নানান কিছু জড়িত আছে। কাজেই আপনি যদি শুধু দক্ষিণ এশিয়ার 7টি দেশকেই বলুন যে ভারতের সাথে যে কারণে, আমি যদি এশিয়াও যোগ করি, হ্যাঁ এশিয়াতেও যদি আপনি যোগ করেন, কাজে এটার সাথে ল অ্যান্ড অর্ডার একটা ইস্যু। আমাদের ইউরোপের দিকে যদি তাকাই, হিউম্যান ট্রাফিকিং মাইগ্রেশন নামে হিউম্যান ট্রাফিকিং হয়, সেখানে ট্রাভেল ডকুমেন্ট থেকে শুরু করে নানান কিছু ফেক কাগজপত্র জমা দেওয়া হয়, সেটি একটা ফ্যাক্টর। এসব নানান কারণে পাসপোর্টের মান কমে যাওয়া। অর্থাৎ আমরা শুধু সিঙ্গেল একটা কারণ দিয়ে যদি বলি যে ঠিক এই কারণে ভিসার সমস্যা হচ্ছে, সেটি আমার মনে হয় জাস্টিফাইড হবে না। পুরো জিনিসটাকে এভাবে দেখলে বোধহয় যৌক্তিক। আমি আবারও আমেনা মহসিন আপনার কাছে যেতে চাই, ভিসা প্রসঙ্গ নিয়ে আপনি যদি কিছু যোগ করতে চান, এবং সেই সাথে আবারও একটু ভারত প্রসঙ্গে ফিরে আসছি যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতকে নিয়ে এক ধরনের ভীতি, অবিশ্বাস কাজ করে সব সময়। এটি কাটাতে আসলে ভারতের কোনো ভূমিকা নেওয়া প্রয়োজন কিনা, বা বাংলাদেশেরও যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, সেটি কি হতে পারে বলে আপনি মনে করেন? কারণ আমাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে সবার সাথে ভালো সম্পর্ক রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এক্স্যাক্টলি, দেখুন এখানে আমার মনে হয় যথেষ্ট ড্যামেজড হয়ে গেছে বাংলাদেশ বা ভারত সম্পর্ক, এবং ড্যামেজটা যেহেতু ভারতের দিক থেকে এসেছে, তো কারণ আমি স্বীকার করে নিচ্ছি যে যেটা বারবার ভারতের দিক থেকে বলা হয় যে তাদের ইন্ডিয়ান হাই কমিশনের অফিস অ্যাটাক করা হয়েছিল, এবং আমরা জানি হাদির মৃত্যুর পরে ইন্ডিয়ান এখানে হাই কমিশনের যারা সদস্য আছে তাদের বাড়িঘর এগুলো নিয়েও বলা হচ্ছিল যে সেদিকে মানে এক ধরনের একটা ভায়োলেন্সের শিকার তারা হয়েছিল। কিন্তু এইগুলো কেন হয়েছিল কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এত তীব্র একটা রাগ, একটা ক্ষোভ ছিল, সেইটাকে ভারতকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই জায়গাটাতে আমার মনে কিছুটা তারা চেষ্টা করেছে। দেখেন বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে জয়শঙ্কর কিন্তু এসেছেন, বাংলাদেশ ভিজিট করেছেন। আমি যদি ভুল না করে থাকি গত পরশুই ওদের কংগ্রেসের বাজেটে বেগম খালেদা জিয়াকে নিয়ে রেফারেন্স দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানে এই যে ড্যামেজ কন্ট্রোলের যে কতগুলো জিনিস আছে না, তারপরে ধরেন মাইলস্টোন যখন স্কুলটা হয়েছিল তখনও কিন্তু ভারত থেকে ডাক্তার পাঠানো হয়েছিল, একটা মেডিকেল টিম। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কী ধরনের বক্তব্য রাখছে। খুব আনফর্চুনেট যে তাদের মেইন স্ট্রিম মিডিয়া, পার্টিকুলারলি আমরা যদি টিভি চ্যানেলসগুলো দেখি, এখনও কিন্তু তারা মানে তাদের মধ্যে ভীষণভাবে একটা উদ্বেগ কাজ করছে যে ভারতে না বাংলাদেশে কী ধরনের সরকার আসবে, এবং তারা এটা ধরেই নিচ্ছে যে বাংলাদেশে বা সরকার যারা আসবে তারা পাকিস্তানপন্থী হবে, এর মাধ্যমে আমরা তাদের ওখানে টেরোরিস্ট এক্সপোর্ট করব। এই যে ধরনের ধারণা, এগুলো থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এবং সাধারণ মানুষ কি ভাবছে, মানে আমি এটা প্রায় মনে করি যে তারা আমাদের পালসটা, এই জন্য আমি প্রথমে রাজনৈতিক কালচারের কথা বলেছিলাম যে আমাদের রাজনৈতিক কালচার কিংবা আমাদের যে ন্যারেটিভসগুলো যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, সেগুলো বোধহয় ওদের একটা স্টাডি করা উচিত, এবং তারা কাদের সাথে কথা বলছে সেই জায়গাটাও তাদের দেখা উচিত। এবং ঠিক এই মুহূর্তে যেগুলো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের, ভারতকে এখন একটু নমনীয় হচ্ছে বলে আপনি মনে করেন? না, দেখেন আমার কাছে মনে হচ্ছে কি তারা না এক ধরনের একটা ব্যালেন্সও না, মানে আজকে দেখি যে মনে হয় যে হ্যাঁ স্টেট লেভেল থেকে একটা বার্তা আসছে যেটা একটু পজিটিভ, আবার হয়তো আমরা দেখলাম মিডিয়াতে একটা কিছু অন্যরকম একটা বার্তা এসে গেল। সো এই মুহূর্তে যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানে যেই সমস্ত ইস্যুস নিয়ে তারা ভীষণ সেন্সিটিভ, সেই জায়গাগুলোতে একটুখানি বক্তব্যগুলো কম আশাই বোধহয় বাঞ্ছনীয়। এবং দেখেন ভারতের আপনি যদি দেখেন
খুব ইন্টারেস্টিং একটা আমরা দেখি যে সরকার এক ধরনের বক্তব্য দেয়, আবার পার্টির পক্ষ থেকে বা পার্টি লিডার্স, পলিটিক্যাল লিডারশিপ অন্য ধরনের একটা বক্তব্য আসতে থাকে, তাদের মিডিয়া থেকে অন্য ধরনের বক্তব্য আসে, এবং তারা এই জিনিসগুলো, তার মানে কি প্যারালাল মেসেজেসগুলো আমাদের কাছে আসে, এবং তখন তারা বলে, মানে ওরা বলে যে তো আমাদের গভর্নমেন্টের পলিসি না, আমরা ওখানে বাক স্বাধীনতা আছে, উই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। সো সেই জিনিসটাই যদি থাকে তাহলে ভারতেরও এটা বোঝা দরকার যে আমাদের সরকার থেকে কি নেগেটিভ মেসেজ যাচ্ছে কিনা, বা যারা আমাদের এখানে সামনে ক্ষমতায় আসবেন নির্বাচনের পরে, সেখানে আমরা ওদের থেকে নেগেটিভ বার্তা যাচ্ছে কিনা, কিংবা সাধারণ মানুষের তো মাল্টিপল ভয়েসেস থাকবেই, তাই না? আমাদেরও তো অনেক ধরনের ভয়েসেস থাকবে, সেই জায়গাটা তাদেরও ওইটা ফ্যাক্টর ইন করা উচিত আমার মনে হয়। সো এখানে যেহেতু ড্যামেজটা, এবং ভারত কিন্তু আমরা বরাবর এটা বলেছি বড় শক্তি, এবং সেই মানে তারা আয়তনে বড়, তাদের সব দিক দিয়ে আমাদের থেকে বড়, বাট আমি কিন্তু সেই অর্থে বাংলাদেশকে ভালনারেবল মনে করি না। অনেকেই বলে বাংলাদেশ ইজ ট্র্যাপড, এটা ওটা। আমি সবসময় মনে করি যে আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমরা মাল্টিলেটারালিজম বলেন, রিজনালিজম বলেন, আমাদের যে মানব সম্পদ আছে, আমাদের হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, সেগুলো নিয়ে আমরা মানে ইস্যু বেসড ইয়েতে আমরা অনেক এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রাহিদ এজাজ, আপনিও কি মনে করেন কিনা বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে বা যাওয়া সম্ভব, এবং সেটা কত দ্রুততম সময়ে সম্ভব, এবং সেই সাথে প্রতিবেশীর সাথে সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত? আদর্শ সম্পর্ক বলতে আপনি কি বলছেন? না, আমি যেটা শুরুতে বলছিলাম সেটাই মোরলেস আবার রিপিট করতে চাই। একটা হলো, আমরা তো প্রতিবেশী, এটা খণ্ডানোর কোনো সুযোগ নেই। আমি আমার মানচিত্র পাল্টাতে পারবো না, ভৌগোলিক অবস্থান পাল্টাতে পারবো না, এটাই আমাদের অমোঘ নিয়তি এবং এটাই বাস্তবতা। সে বাস্তবতা দুই দেশকেই, সেটা বড় দেশ ছোট দেশ বলে না, দুই দেশকেই সে বাস্তবতা স্বীকার করেই এবং একে অন্যের উপর ডিপেন্ডেন্ট, সেটা মেনে নিয়ে আগানো উচিত। এবং সেটা মেনে নিয়ে আগাতে হলে আমি মনে করি কি, আমাদের মধ্যে ইস্যু আছে, ইস্যু থাকবেই এবং থাকাটা স্বাভাবিক। সেই ইস্যুগুলো খুব পজিটিভ কনস্ট্রাকটিভ মাইন্ডসেট নিয়ে ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাড্রেস করা উচিত। এবং সেজন্য যেটা জরুরি সেটা হচ্ছে রেসপেক্ট এবং রেসিপ্রোসিটি। এই রেসপেক্ট যদি আপনার না থাকে এবং আপনি যদি অতীত আঁকড়ে থাকেন, তাহলে কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব না। কাজেই আমি এক কথায় বলতে গেলে যে মিউচুয়াল রেসপেক্ট, লং টার্ম মিউচুয়াল ইন্টারেস্ট, এই জায়গা থেকেই আমাদের বোধহয় সম্পর্কের ব্যাপারে মনোযোগী হওয়াটা বাঞ্ছনীয়। ধন্যবাদ রাহিদ এজাজ। একদম 30 সেকেন্ডে যদি কিছু যোগ করতে চান আমেনা মহসিন, একেবারে শেষ পর্যায়ে। দেখুন, রাহিদ একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে যে আমরা অতীত আটকে থাকতে পারবো না। মানে ভারতেরও যারা আছে পলিসি মেকার্স, তাদের আমার মনে হয় তাদেরও তাদের 71 ন্যারেটিভটাতে একটা পরিবর্তন আনা দরকার, এবং তাদের মানে সেই জায়গাটাতে সামহা ওদের মাইন্ডসেটটা আমার মনে হয় একটা লকড হয়ে আছে, এবং বাংলাদেশে আমাদের পলিটিক্যাল কালচারটা তাদের বোঝা দরকার, এবং আমাদের যে অ্যাসপাইরেশনসগুলো আমরা কিভাবে এগিয়ে যেতে চাই, শুধু আমার বাংলাদেশ না, আমার মনে হয় ভারতের ওদের যে নেবারহুড পলিসি আছে সেখানেই তাদের একটা আমূল পরিবর্তন আনা দরকার। জি, ধন্যবাদ আমেনা মহসিন এবং ধন্যবাদ রাহিদ এজাজ, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, স্টার নিউজ করা আলাপ আজ শেষ করছি এখানেই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।